তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি। জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। কি হলো, পথ ছাড়ো? ছাড়বো না, এতদিন পর তোমাকে পেয়েছি, আজ তুমি পালাতে পারবে না। আহা, দেখছো তো হাতের থালা বাসন, এগুলো আগে রেখে আসি। হুম, এটাই তোমার শাস্তি। তুমি ঘরে গেলে আর এমুখো হবে না, সেটা আমি খুব ভালো করে জানি। তুমি কি আমাকে বোকা ভেবেছো? তোমাকে বোকা ভাববো আমি? দেখতে হবে না কার ভাই। তাহলে তুমি আমার সাথে চালাকি করে পার পাবে না কিন্তু। না তো, আমি তো কোনো চালাকি করছি না। আচ্ছা ঠিক আছে, বল। আমার পাওনাটা দাও তো। কতদিন ধরে ভাবছি বলবো, কিন্তু সুযোগই পাচ্ছি না। এখন পেলাম, দাও তো আমার পাওনাটা দাও। পাওনা? কিসের পাওনা? বাহ, ভুলে গেলে? ঢাকা যাওয়ার সময় বলে গেলে আমার জন্য কত জিনিস আনবে, কোথায় সেটা? শুধু কি তাই, সুলতান ভাইজানকে যখন চিঠি লিখতে, তখন তো আমি বানান ঠিক করে দিতাম। তার জন্য আমার গুরু দক্ষিণা পাওয়ার কথা না? চিঠির বানান ঠিক করার জন্য দক্ষিণা? বেশ, দিও না। আমিও সুলতান ভাইকে বলে দিব, তুমি যেগুলো চিঠি লিখেছো সব আমার হাতে বানান ঠিক করা। মোটেই না, আমি নিজেই লিখতে জানি। আচ্ছা বেশ, শক্ত বানানগুলো কে ঠিক করে দিয়েছিল? আর ভাইজান চিঠি পড়ে ভাবছে আমার বিবি কত না পণ্ডিত, একদম নির্ভুল বানানে চিঠি লেখে। আজ আমি সত্যি কথাটা বলেই ছাড়বো। তারা এই না, আমার মাথা খাও, তোমার ভাইজানকে কিছু বলো না। অত বড় মাথা আমি খেতে পারবো না, তার উপর আবার ওই মাথায় ঘিলু নেই। কি? না না, কিছু না, আসল কথায় আসি। তুমি ঢাকা থেকে আমার জন্য কি এনেছো? তোমার ভাইজান তো তোমার জন্য শার্ট প্যান্ট এনেছে। ওগুলো পরলে তোমাকে পুরো সাহেব লাগবে, কিন্তু গোরা সাহেব না, কালা সাহেব। ওসব কথা আমি গায়ে মাখি না, ভাইয়া যা আনে আনুক। তুমি আমার জন্য কি এনেছো? ও মা, আমি কি আনবো? আমার কাছে কি পয়সা থাকে নাকি? আমি কিন্তু তোমার জন্য ঠিকই কিনেছি। তোমার পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। কোত্থেকে কিনলে গো? কিছুদিন আগে শঙ্খবেড়ে মেলা হয়েছিল, ওখানে আমি গিয়েছিলাম। কত কি বিক্রি হচ্ছিল, তখন তোমার কথা অনেক মনে পড়ছিল। তুমি না থাকলে আমার খুব মন খারাপ হয়। ভাইজানকে বলো না তুমি এখানে থাকবে। আমার ইচ্ছে থেকে আর কিছু হয় ভাই? তোমার ভাইজান যা বলবে তাই শুনতে হয়। তাহলে তুমি কি আবার চলে যাবে ভাবি? না, এখন কিছুদিন যাব না বলেই তো মনে হচ্ছে। এই তো সবে এলাম ঢাকা থেকে, আর আম্মা এত তাড়াতাড়ি যেতে দিবে না। তুমি মন খারাপ করো না। আমার মন ভালো হবে যদি তুমি এটা পড়ো। এ কি কথা বলছো ভাইজান? তুমি আমাকে এত আগ্রহ করে দিলে আর আমি পড়বো না? কি বলবে? কে দিল? কেন বলবো, আমার সবচেয়ে আদরের সবচেয়ে প্রিয় ভাইটি আমায় দিয়েছে। আমান ভাইয়ের দেয়া উপহার। এটা আমার কাছে অনেক দামি, বুঝলে? আম্মা, হ্যাঁ, আম্মা, তুই এসেছিস বাবা? আম্মা তুমি কেমন আছো? আব্বা যে লিখলো তুমি শয্যাশায়ী, খুব খারাপ অবস্থা। আমি তো ভাবলাম। কি ভেবেছিলি আমি মরে গেছি? মরে গেলেই হয়তো ভালো হতো। এখন কেমন আছো? না, মরে বেঁচে আছি। আগে অবস্থাটা খুব খারাপ ছিল, এখন সামনে নিয়েছি। আমি তো ভেবেছিলাম
তোর মুখখানা আমি হয়তো আর দেখবো না। যাই তো তোর বাবাকে চিঠি লিখতে বলেছিলাম, তা সেই তো এলি বেটা, এত দেরি করলি কেন বাবা? যাক, এতক্ষণে স্বস্তি পেলাম। বুকের মধ্যে কি ধূপ কিনে নিয়ে এনে আসছিলাম। আম্মা, পানি খাবো। পানি খাবো বাবা? সেই যে এই যে পানি, পানি খাবো বাবা। তোর মায়ের অসুখের কথা না বললে কি তুই আসতি? আম্মার অসুখ করেনি? করেছিল মানে। কেন শাক দিয়ে মাছ ঢাকছো বুবু? সত্যিটা বলো না। আমি বলছি, মায়ের মন তো তুই চলে যাওয়ার পর সারাদিন চোখের পানি ফেলতো। তোকে বড় দেখতে ইচ্ছে করতো রে বেটা। তাই তো তোর চাচা আর আমি বুদ্ধি করে তোকে চিঠি লিখেছিলাম। তুই উপযুক্ত হয়েছিস, বউ বাচ্চা নিয়ে ঘর করছিস, অথচ বাপ মাকে ভুলে গেলি। তুই তো বাপ হয়েছিস, হে একদিন বুঝবি সন্তানের জন্য বাপ মায়ের টান কত গভীর। তোমরা যদি লিখতে, আমাকে দেখতে চাও, আমি কি আসতাম না? না, আসতি না। তোর ছেলেকে দেখাতে এনেছিস? কই, আমার যে নাতিন হয়েছে তার মুখ তো আমি এখনো দেখতে পেলাম না। আচ্ছা আচ্ছা, আমি কি এতই খারাপ মা যে এ বাড়িতে তোর বউ আর তোর ছেলে একটি বারের জন্য আসতে পারে না? আমার কি ইচ্ছে করে না আমার বংশের নাতিকে কোলে নেই বুকে জড়িয়ে ধরি? আমি কি এতই খারাপ মা যে একটা দিনের জন্য বউ বাচ্চাকে নিয়ে এই বাড়িতে আসা যায় না? তাহলে বল, আমি রাস্তায় দাঁড়াই, ওদের নিয়ে আয়, দেখে আমার বুকটা জুড়ো। তোর মার বয়স হয়েছে, কবে আছে কবে নেই তার মনের স্বাদ পূরণ করবি না? তুই কেমন ছেলে? এখন বয়স হয়েছে, এখন আর একা হাতে সংসার টানতে পারি না রে। কত শখ করে তোকে বিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম তোর বউ এ সংসারের হাল ধরবে। তা তো ধরলই না, উল্টো উল্টো তোকে নিয়ে আমার বুকটা খালি করে দিয়ে চলে গেল। তবু আমি কিচ্ছু মনে রাখিনি, নিজেকে বলেছি সব দোষ আমার। আমি বউর সঙ্গে মানিয়ে নিতে পারিনি বাবা। একবার ওদের নিয়ে আয় না বাবা, আমি ওদের দেখে চোখ দুটো জুড়াই। আনবো আম্মা, আনবো। এবার ফিরে গিয়ে কথা বলবো, দেখি কবে আনতে পারি। আচ্ছা, আমার আব্বা কোথায়? তোর আব্বা পাশের ঘরে আছে, জানা জানা। আমার সাথে আয়। একবার আসুক অন্তরা, কি করে ওর বিষ ছাড়তে হয় আমি জানি, কিন্তু না আসা পর্যন্ত বুঝতে দেওয়া চলবে না ওকে কিভাবে শাস্তা করব। আমার ছেলেকে কেড়ে নিয়েছে, এত সহজকে ছাড়বো আমি? যাক, এত বড় কাজটা ভালোই ভালোই মিটে গেল। হ্যাঁ, যাকে যাকে দাওয়াত করা হয়েছিল তারা সবাই এসেছিল। দেখলি না, পীর বাবা বলে গেলেন যে এত সুন্দর আর এত বড় মিলাদ চট করে দেখা যায় না। হ্যাঁ, আচ্ছা বুবু, এবার তোমাদের যা মন চায় সবাই খেয়ে নাও। রাত তো মেলা হলো, আর খাটাখাটনিও তো অনেক গেছে, এবার একটু শুতে পারলে বাঁচি বুবু। আমি কিছু খাবো না রে, তুই বরং তোতনা রোশনিকে খাইয়ে কিছু খেয়ে নে, আর বাকি সবার তো খাওয়া হয়েই গেছে। ও আচ্ছা, বলছিলাম কি ওই ফুলমিয়ার জন্য কি কোনো খাবার তুলে রাখবো? রাখলে রাখ, এই গরম পড়েছে, খাবার ভালো থাকলেই হয়। আচ্ছা। না, ওর জন্য কিছু রাখতে হবে না। আর কাল সকালে আসবে তারই বা কোনো ঠিক আছে নাকি? দুপুরে তো খেয়েও আসতে পারে, যদি খাবারগুলো পচে যায়। তাহলে এক কাজ কর, শুকনো খাবার যা আছে সেগুলো রেখে দে, ওগুলো তো আর পচবে না। আচ্ছা ঠিক আছে, তাই করছি। ফুলমিয়া তাহলে আজ রাতেও আসলো না। আমি জানতাম গরিবের কথা বাসি হলে সত্যি হয়। এতদিন পর গেছে, হয়তো ওর মা চাচিরা আটকে দিয়েছে। আটকে দিল আর থেকে গেল? সে কি বাচ্চা ছেলে? আমাদের বাড়ির কথা একবারও ভাববে না? আর লোকজনের কাছে কৈফিয়ত দিতে দিতে আমি হয়রান হয়ে গেছি। মায়ের শরীর খারাপের কথা বললে কি করব বলো? তাকে কি আর আটকে রাখা যায়? তা তো বটেই। যার ছেলের এত ভালো অপারেশন করে মিলাদ পড়ানো হলো, সেই বাবাই নেই। আশ্চর্য মানুষ বটে। ফিরলেই জানা যাবে কেন আজ রাতে ফিরলো না। যদি ওর মায়ের বেশি বাড়াবাড়ি হয়ে থাকে। কালো ফেরে কিনা দেখ। বাচ্চা ছেলে এতদিন পর মায়ের কাছে গেছে, মায়ের আদর যত্ন খাবে, শেষে না আবার মায়ের বাধ্য ছেলের মতো মায়ের পছন্দ করা মেয়েকে। হায় আল্লাহ, এসব তুমি কি কথা বলছো মা? থামো তো, সাজবেলা এসব কথা বলতে তোমার মুখে পাচ্ছে না? অনেক দুঃখে বলি রে অন্তরা,
অনেক দুঃখে পড়ি। ওরা তো মানুষ ভালো না, আর তোর স্বামীর শিরদাঁড়াটা খুবই নরম, যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। সেই জন্য আমি আটকাতে চেয়েছিলাম, পরে না আবার আমাকে আফসোস করতে হবে। কিরে, গুছিয়ে নিয়েছিস সব? এনে তোর চা। ধরো মা, নিচ্ছি। আচ্ছা, আর কটা দিন তুই থেকে গেলেই তো পারতি। অনেকদিন পরে এলি বাবা, কটা দিন থাকলে তো আমাদের ভালোই লাগতো। না মা, আমার কাজ আছে। তাছাড়া গতকাল ও বাড়িতে আমার ছেলের মিলাদ হয়েছিল, আমি এ বাড়িতে আসবো বলে থাকতে পারিনি। কিন্তু দেরি করে গেলে বিষয়টা ভালো দেখায় না। তোর বাবা বলছিল এর পরের বার যখন তুই এ বাড়িতে আসবি তখন বউ বাচ্চাকে সঙ্গে নিয়ে আসবি। আসলে বুড়ো হয়েছে তো, তার নাতির মুখ দেখার খুব শখ জেগেছে। হ্যাঁ মা, আমিও ঠিক করেছি অন্তরাকে ফিরিয়ে আনবো। তারপর অন্তরার বাচ্চাকে এখানে রেখে ঢাকায় যাব। তবে মা, তোমাকে একটা কথা দিতে হবে। বল না, কি কথা বলবি? আমি তো সব কথা শুনবো। তোমরা কিন্তু অন্তরাকে আর আগের মতো কষ্ট দিও না। কি বললি? আমি তোর বউকে কষ্ট দেই? আমি তোর বড় বড় অত্যাচার করি? তাছাড়া তোর বাবা মার চেয়ে তোর বউর কথা বড় মনে হলো তোর? আহা, তুমি অন্তরাকে টানছো কেন? ও তো কিছু বলেনি। আমি বুঝি কচি খুকি যে আমি কিছু বুঝি না, তাই না? শোন, আমি আর এসবের মধ্যে নাই। আমি তোর বউর সব কথা শুনবো। তোর বউ আমাকে যেখানে থাকতে দেয় আমি সেখানেই থাকবো। দুটো খাবার দিলে তাই খাবো। তবুও তুই আমার নাতিকে আমার বাড়িতে এনে দে বাবা। আমি এই তোর কাছে হাত জোর করে বলছি বাবা। চিচি মা, কি বলছো এসব? আমি ওদেরকে আনবো। তবে বোঝোই তো, অন্তরার মনে এখনো অনেক রাগ, অনেক অভিমান জমে আছে। তাই বুঝিয়ে সুঝিয়ে আনতে একটু দেরি হবে। তবে চিন্তা করো না, আমি যখন পরের বার আসবো তোমার নাতি তোমার কোলেই থাকবে। আলহামদুলিল্লাহ, তোর মুখের কথা যেন সত্য হয় রে বাবা। আমরা তো বুড়াবুড়ি হয়ে গেছি। তাছাড়া তোর বাবার শরীরটা আজকাল প্রায় খারাপ থাকে। এই বৃদ্ধ বয়সে নাতির মুখটা দেখলে হয়তো তার শরীরটা ভালো থাকবে। তাছাড়া এই বুড়াবুড়িদের ছেলেপুলে ছাড়া কেই বা দেখার আছে বল? তুমি একদম চিন্তা করো না, যেভাবেই হোক অন্তরাকে রাজি করাবো। আজ আসি, দেরি করে গেলে হয়তো লঞ্চটা পাবো না। সালাম করতে হবে না বাবা? আসি না। সাবধানে যাস বাবা। আসুক না একবার এই বাড়িতে, তারপর বুঝাবো কত ধানে কত চাল হয়। আমার নাতিকে রেখে ওই বউকে দূর করে দেবো এই বাড়ি থেকে। তারপর একটা ভালো মেয়ে দেখে আমি আমার ফুলকে আবার বিয়ে দেব। খুব পড়াশোনা জানার দেমাগ, তাই না? আমাকে এতদিন আমার ছেলের কাছ থেকে দূরে রেখেছিস, তোকেও তোর ছেলের কাছ থেকে আমি সারা জীবনের জন্য তোকে দূরে রাখবো। কি হলো, তুমি শোবে না? এমা, তুমি কাঁদছো আবার? আচ্ছা পাগল তো। আচ্ছা, আমি কি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি? আমি তো চাকরির জন্য যাচ্ছি। তুমি তো জানোই আমি কেন যাচ্ছি। না যেতে আমার উপায় নেই। আর তাছাড়া চাকরি করতে গেলে এতটুকু ঝামেলা তো পোহাতেই হয়। অফিসকে বলে আর কিছুদিন ছুটি নেওয়া যায় না? রবিনসন কোম্পানির মালিক তো আর মোরালি নয় যে তার ছেলে বলে ইচ্ছে করে দুদিন ছুটি বাড়িয়ে নেওয়া যাবে। বেশ, আপনি যান, আমি আর আপনার সাথে কোনো কথা বলবো না। ছেলে মানুষ কোথায় যাচ্ছ? একদম ছেলে মানুষ করো না। কেন কেন ছেলে মানুষই করবো না? আমি বলেছি না আপনাকে আপনার একা ঢাকা যাওয়ার দরকার নেই। আপনি যে মাথা গরম করা মানুষ, কখন কি করে বসেন
তার চেয়ে বরং ফুলমিয়াকে সঙ্গে নিয়ে যান। আশ্চর্য, আমি বাচ্চা নাকি যে ফুল মিয়া আমার সাথে অভিভাবক হয়ে যাবে? সে আপনি যাই ভাবুন, ফুলমিয়া যদি এখন ঢাকা যায়, আমি আব্বাকে বলে আপনার সঙ্গে পাঠিয়ে দেব। কিন্তু মিয়া সাহেব তো ব্যস্ত অন্তরা দি আর বাচ্চাকে নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার জন্য। আচ্ছা, আমাকে যদি সত্যি সত্যি কলকাতা পাঠিয়ে দেয় তাহলে কে যাবে? কখনো দেবে না। আপনি এরকম অলক্ষণে কথা মুখে আনবেন না। আমি আপনাকে কলকাতা কখনো যেতে দেব না। কেন? শুনেছি কলকাতা নাকি খুব বড় শহর, রাক্ষসীর হায়ের মতো। ওখানে যে একবার ঢোকে সে আর বেরোতে পারে না। ওখানে খুব জোরে গাড়ি যায়। তাছাড়া থামলে কেন? তাছাড়া কি থামলে কেন? সেখানে মায়া রাক্ষসীরাও থাকে। জোয়ান ছেলে দেখলে মাথা চিবিয়ে খায়। তাই নাকি? তাহলে তো একবার যেতেই হয়, দেখা যাক কিভাবে রাক্ষসীরা মাথাটা চিবিয়ে খায়। খুব না? আরে না না, আমি তো মস্করা করছিলাম। ফুলমিয়া এখন ঢাকায় যেতে পারবে না গো। এই নিয়ে তো ওদের নিজেদের মধ্যে অত অশান্তি হচ্ছে। কেন, তুমি বুঝি জানো না? ফুলমিয়া, তোমাকে খুঁজছিলাম। বলো ভাইজান। কিভাবে বলি তোমাকে, আসলে ভুল কোনোভাবেই চাচ্ছে না যে আমি একা একা ঢাকায় যাই। ও চাচ্ছিল যে তুমি যদি আমার সঙ্গে ছিল। ভাইজান, আমি আসলে দুঃখিত যে আমি যেতে চাইছি না। আমার কিছু সমস্যা আছে। তা সে ঠিক আছে, কিন্তু কিন্তু তোমার কি হয়েছে ফুলমিয়া বলো তো? বাড়ি থেকে আসার পর থেকে দেখছি তুমি একটু অন্যমনস্ক। কি হয়েছে কি? না ভাইজান, তেমন কিছু না। সে যেমনই হোক না কেন খুলে বলো। আচ্ছা ফুলমিয়া, আমি কি তোমার পর? আহা ভাইজান, এসব কি বলছো? আমি আমি একটা দ্বন্দ্বের মধ্যে আছি। দ্বন্দ্ব? তো কি দ্বন্দ্ব শুনি, দেখি আমি কোনো সমাধান দিতে পারি কিনা। কিছুদিন আগে আমার একটা চিঠি আসে। আমার মা অসুস্থ। আমি বাড়িতে গিয়ে দেখি সত্যি আমার মা অসুস্থ। আসলে বয়স হয়েছে তো, আর পারে না। তাই চাইছিলাম অন্তর এবং বাচ্চাকে নিয়ে আমাদের গ্রামের বাড়ি যেতে। কিন্তু ফুলমিয়া, সেটা কি ঠিক হবে? তুমি জানো যে তোমার বাড়ির লোকজন অন্তরের সাথে কী ধরনের ব্যবহার করেছে। তাছাড়া অন্তরা তো ওখানে মানিয়ে নিতে পারেনি। আর তুমি এখন কিভাবে বলছো যে অন্তরা গেলে আর নতুন কোনো সমস্যা হবে না? দেখো ভাইজান, মানুষ কি পাল্টায় না? আমি গিয়ে দেখেছি তারা আর আগের মতো নেই। তারা সবাই পাল্টে গেছে। আমার আম্মা আবার বয়স হয়েছে, আম্মা এখন অসুস্থ। আমার কি কর্তব্য নয় তার পাশে দাঁড়ানো? আচ্ছা, আমার পরিবার যখন অন্তরের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, আমি কি অন্তরের পাশে এসে দাঁড়াইনি? আজ আমার পরিবারের খারাপ অবস্থা, আমার কি উচিত নয় যে তাদের পাশে এসে দাঁড়ানো? আমি একসময় স্বামীর দায়িত্ব পালন করেছিলাম, আমার কি উচিত নয় এখন সন্তানের দায়িত্ব পালন করা? হ্যাঁ হ্যাঁ, তা ঠিক ফুলমিয়া। কিন্তু ফুলমিয়া, অন্তরা কি রাজি হবে? ও কি পারবে যে সবার সাথে মানিয়ে নিতে? দেখো ফুলমিয়া, আমার মনে হয় তুমি মাথা গরম করো না। ঠান্ডা মাথায় অন্তরাকে সব কিছু বুঝিয়ে বলো, দেখবে ও ঠিক বুঝতে পারবে। আমি অন্তরের সাথে কথা বলেছিলাম। হ্যাঁ, প্রথমে সে রাজি হয়নি, কিন্তু পরে রাজি হয়েছিল। বেশ তো, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা তোমার আম্মা। আম্মা? হ্যাঁ, তোমার আম্মা। তোমার আম্মা কিছুতেই বুঝতে চাইছেন না, কিছুতে রাজি হতে চাইছেন না। কেন? তোমার আম্মা বলছে অন্তর এখন কোথাও যাবে না। ও নাকি সবেমাত্র সকল ঝামেলা থেকে রেহাই পেয়েছে, আর বাচ্চাটা এখন সম্পূর্ণ সুস্থ হয়নি। তাই বাচ্চাটা যতদিন পর্যন্ত সুস্থ হবে ততদিন বাড়িতে যেতে দেবেন না। আচ্ছা, তোমার আম্মাকে কিছুতেই বোঝাতে পারছি না, এখন সবাই পাল্টে গেছে। বাচ্চাটা কেমন পর।
বাচ্চাটা যতটা অন্তরার ঠিক ততটাই তো আমার। ঠিক তেমনি বাচ্চাটা যতটা তোমার আব্বা আম্মার ঠিক ততটা আমার আব্বা আম্মার। আমার আব্বা আম্মা তো চায় যে বাচ্চাটাকে একটু আদর করুক, ওদেরও তো আশা আকাঙ্ক্ষা আছে। আজ তোমার আম্মা যা করলো তাকে ঠিক বলো? এর আগেও আমার চিঠিটা লুকিয়ে রেখেছিলেন, সেখানে লিখেছিল আমার আম্মা অসুস্থ। আর যদি আমার আম্মার কিছু হয়ে যেত, উনি কেন এমন করছেন? আমার দোষটা কি বলো তো? শান্ত হো পূর্ণিমা, শান্ত হো। দেখো, আমি আমার আম্মা বলে বলছি না। আমার আম্মা নারিকেলের মতো, উপর থেকে যতটাই শক্ত হোক, ভিতর থেকে ততটাই নরম। তাই তুমি দেখে ভুল বুঝবে না। হ্যাঁ, তোমাকে চিঠিটা সময় মতো দেওয়া হয়নি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু বিশ্বাস করো, অন্তরাকে তার শ্বশুর বাড়ি না পাঠানোর পিছনে আমার মনে হয় না তার অন্য কোনো মতলব আছে। আচ্ছা পূর্ণিমা, তুমিই বলো, কোন বাবা মা চায় না যে তার মেয়ে স্বামী সংসার নিয়ে শ্বশুর বাড়িতে সুখে থাক? কোন বাবা মা তার মেয়ে সুখে সুখী হয় না? ফুলমিয়া, আমার বাবা মা ব্যতিক্রম নয়। আসলে হয়েছে কি ফুলমিয়া, আমার আম্মা সংসার যুদ্ধে যুদ্ধ করতে করতে তার কথাবার্তাগুলো একটু অন্যরকম হয়ে গেছে। তাই ভালো কথাগুলো অনেক সময় খারাপ শোনে। তাহলে তোমার আম্মা অন্তর এবং বাচ্চাকে বাসে নিয়ে যেতে দিচ্ছে না কেন? ফুলমিয়া, তুমি, আমি, আমরা সকলেই জানি যে কতটা পরিশ্রম করে, কতটা কষ্ট করে বাচ্চাটাকে আমরা সুস্থ করে তুলেছি। আর তুমি নিজেও তো জানো যে সে এখনো পুরোপুরি সুস্থ হয়নি। তুমি তো বললে যে তোমার মা নাকি এখনো অসুস্থ। তাহলে তাহলে এর মধ্যে পারবে অন্তর এবং তার বাচ্চা দেখাশোনা করতে তারা? আল্লাহ না করুক, আজকে যদি বাচ্চাটা আবার অসুস্থ হয়ে পড়ে, তখন তুমি কি করবে? তাই আম্মা বলেছে কিছুদিন পর যাবে অন্তরা। দেখো ফুলমিয়া, আমা কিন্তু কখনোই বলেনি যে অন্তরা তোমাদের বাড়িতে যাবে না। তাই দয়া করে আমাকে ভুল বুঝো না। আমার কথা শোনো ফুলমিয়া, কিছুদিন সময় নাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। আর অনেক রাত হয়ে গেছে, অন্তরা তোমার জন্য অপেক্ষা করছে। চলো, এসো এসো। এমন ওই হরতকির চূর্ণটা দে তো। নে। কর্তা, কিছু বলবি? জি না মানে জি মানে হ্যাঁ মানে কি রে? যা বলা তাড়াতাড়ি বল, আমার তাড়া আছে। উত্তরবেলায় যাবো রুগী দেখতে। তাছাড়া আজকে সুলতান আবার ঢাকায় যাবে। সুলতান আজকে চলে যেতেছে এত তাড়াতাড়ি? হ্যাঁ, অফিস করতে হবে না? ও, সবাই অফিস করে, কিন্তু আমি আমার মনের মতো কাজ কোনোদিনও করতে পারবো না। পোটলাটা দিন। কেন? পোটলাটা দিন। না, শুনুন, আপনি কিন্তু Just shut up. তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।
তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।